ওয়েলকাম স্টুডেন্ট ক্লাস 11 সায়েন্স বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আজ থেকে অনলাইনে কেমিস্ট্রি পড়ানোর জন্য আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি ডিবি স্যার। কেমিস্ট্রির তিনটে অংশ কি কি? ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তিনটেরই বিশেষ বিশেষ গুরুত্ব তার নিজ নিজ জায়গায় আছে। তবে আজকে আমি যে জিনিসটা প্রথম শুরু করছি সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিটা তোমরা ক্লাস 10-এ অল্প একটু পড়েছো, একদম লাস্ট চ্যাপ্টারে। আজ সেইটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করতে প্রথমে সেটা দিয়েই তোমাদেরকে শুরু করছি। তাহলে চলো শুরু করা যাক অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি শুরু করি। অর্গানিক কেমিস্ট্রি আমরা কেন পড়ব সেটা কিন্তু প্রথম আমাদের জানা দরকার। জৈব রসায়ন পড়ব কেন? দেখো, সিলেবাসে আছে, পড়তে হবে, শুধু এই কারণেই পড়ব না। অর্গানিক কেমিস্ট্রি পড়ার উদ্দেশ্য অনেক তা কয়েকটা আমি বলছি। এই যে আমরা প্রত্যেক দিন না হলেও এখন তো করোনা মহামারীর সময় বিভিন্ন ওষুধপত্র আমাদের বাড়িতে কারো না কারোর কোনো কাজে লাগছে, সেটা কিন্তু সব অর্গানিক প্রোডাক্ট। বেশিরভাগটাই অর্গানিক প্রোডাক্ট, ওষুধের বেশিরভাগটা অর্গানিক প্রোডাক্ট, অর্থাৎ জৈব রসায়ন থেকেই প্রাপ্ত হয়েছে ডেরিভেটিভ সেগুলো। তা অর্গানিক প্রোডাক্ট বা জৈব পদার্থগুলো আমরা কোথা থেকে পাই? মনে হয় জৈব পদার্থ, স্যার জৈব পদার্থ তার জৈব জিনিস থেকে আসবে, মানে ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা মানে উদ্ভিদ, ফনা মানে হচ্ছে প্রাণী। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে কিন্তু আমরা যেগুলো পেতে পারি সেটাই জৈব পদার্থ। এটাই ছিল কিন্তু প্রাথমিক ধারণা। কিন্তু এই ধারণা ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। প্রথম পরিবর্তন আসে কোথায়? প্রথম পরিবর্তন আসে একজন ইংরেজ বিজ্ঞানী উলার পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করেন। সেই জৈব যৌগটার নাম হচ্ছে ইউরিয়া। তোমরা জানো জমিতে ইউরিয়া সার কিন্তু প্রয়োগ করা হয় এবং সেটা কিন্তু জৈব সার। এটা কিন্তু অনেকে হয়তো ব্যাপারটা জেনেও না জেনে, মানে জানো না, এরকম একটা কিছু হতে পারে। ইউরিয়া জমিতে প্রয়োগ করা হয় এবং এই ইউরিয়া কিন্তু প্রথম পরীক্ষাগারে তৈরি করা গেছিল। আগে ধারণা ছিল যে জৈব পদার্থ পরীক্ষাগারে তৈরি করা যেতে পারে না, একমাত্র জৈব যে সমস্ত জিনিস আছে, অর্থাৎ বিভিন্ন প্রাণীর দেহ বা উদ্ভিদের দেহ থেকে সেগুলোকে আমাকে সংগ্রহ করতে হবে। তাহলে এই ধারণার কিন্তু অবসান ঘটে যায়। পরবর্তীতে ইনঅর্গানিক অজৈব যৌগ থেকেও কিন্তু জৈব যৌগ তৈরি করা যায়। সেটা প্রথম করে দেখায় কে না, আমাদের কোলবে প্রথম অ্যাসিটিক অ্যাসিড। দেখো বাড়িতে তোমাদের মাংস রান্না হয়, মাংস রান্নার সময় কিন্তু দেখবে ভিনিগার ব্যবহার করে। সেই ভিনিগারের প্রধান উপাদান সেটাই কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। তারপরে যে উপাদানটা যোগ করা হয় সেটা হচ্ছে জল। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে জল মিশিয়ে ভিনিগার তৈরি করে, মানে জলের মধ্যে মাত্র 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড থাকলে তাকে ভিনিগার বলা হয়। তাহলে বুঝতে পারছো? কিন্তু তারই যে গন্ধটা, বাড়িতে একটু শুকে দেখবে, এই ক্লাসটা হওয়ার পরে তুমি বাড়িতে যদি থাকে দেখবে যে গন্ধটা কেমন। তা এই অজৈব যৌগ থেকে যে জৈব যৌগ তৈরি করা যায় সেটা প্রথম আমাদের কে দেখালেন? কোলবে বিজ্ঞানী। এরপরে থেকে আমাদের সামনে দিগন্ত খুলে গেল। জৈব যৌগ একের পর এক আবিষ্কার হতে থাকলো এবং জৈব যৌগের আবিষ্কারের কিন্তু শেষ নেই, প্রতিনিয়তই আবিষ্কার হয়েই চলেছে এবং আজ পর্যন্ত প্রায় 20 লক্ষেরও বেশি জৈব যৌগ আমাদের সামনে আছে। তাদের কেমিস্ট্রি আমরা পড়তে পারি, সে সব ধীরে ধীরে তোমরা পড়বে, আমরা পড়ব যতটা আমাদের সিলেবাসে আছে। তার আগে আমরা বলি যে এই যে বললাম জৈব যৌগ 20 লক্ষ আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করেছো? স্যার আপনি বলেছেন বিশ্বাস করেছি, আমার কথাই বিশ্বাস করতে হবে না। কারণটা কি? জৈব যৌগ এত বেশি হওয়ার কারণ কি? 20 লক্ষ জৈব যৌগ, তুমি ভাবতে পারছো? তোমার পাড়ায় ধরে নিচ্ছি 300 বা 500 মানুষ আছে, সবারই নামই তুমি জানো না, তাহলে 20 লক্ষ জৈব যৌগের নাম মনে রাখতে গেলে তোমার কবার জন্মগ্রহণ করতে হবে বলো দেখি? খুবই কঠিন ব্যাপার। জৈব যৌগ তাহলে 20 লক্ষ হলো কেন? তার অনেকগুলো কারণ আছে। কারণ জৈব যৌগ মানেই হচ্ছে
কার কেমিস্ট্রি? কার্বনের কেমিস্ট্রি। অর্থাৎ কার্বন একটা মৌলিক পদার্থ, এই কার্বন দিয়ে যে সমস্ত যৌগ তৈরি হয় সেগুলো হচ্ছে জৈব যৌগ। দেখো একটুখানি ভুল বলে ফেললাম, কি না কার্বন দিয়ে যৌগ তৈরি হলেই যে জৈব যৌগ তা নয়, তার মধ্যে একটা নয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা নাম তোমরা সবাই জানো কার্বন ডাইঅক্সাইডের নাম, এটা জৈব যৌগ নয়। কারণ কি, এটা কোনো জীবদেহতে পাওয়া যায় না, জীবদেহ থেকে সেটা এক্সট্রাক্ট করা যায় না, কার্বন ডাইঅক্সাইড তাহলে জৈব যৌগ নয়। কার্বন মনোক্সাইড জৈব যৌগ নয়। আবার তোমরা সোডা ওয়াটার খাও, মানে কোল্ড ড্রিঙ্কস খাও না, সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা প্রধান উপাদান থাকে H2CO3, যাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, সেটাও কিন্তু জৈব যৌগ নয়। তাহলে স্যার আপনি জৈব যৌগ পড়াতে এসে জৈব যৌগ যেগুলো নয় সেগুলো বলছেন, যেগুলো হয় সেগুলো বলুন। হ্যাঁ, এবার সেগুলোতে আসছি। দেখো জৈব যৌগ যেগুলো তার মধ্যে কার্বন থাকবেই, তার একটা হচ্ছে মিথেন, এর নামটা তুমি জানো, ওই জন্যই প্রথম এটা লিখলাম মিথেন। তারপরে বলেছি আমি অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার CH3COOH, দেখো কার্বন আছে। তাহলে জৈব যৌগের যে সংজ্ঞা বা ডেফিনেশন যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো না, যে যৌগের মধ্যে মানে যে যৌগের মধ্যে কি থাকবে, একটা পরমাণু কার্বন থাকবেই থাকবে, আর থাকতে পারে কি হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, আর কি থাকতে পারে আরও অনেক কিছু থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে। তাহলে জৈব যৌগ যেগুলো হবে তার মধ্যে কি কি পরমাণু থাকবে, কার্বন মাস্ট, আর কি কি থাকতে পারে হাইড্রোজেন, আর কি থাকতে পারে অক্সিজেন, আর কি থাকতে পারে নাইট্রোজেন, আর কি থাকতে পারে সালফার, আর কি থাকতে পারে হ্যালোজেন। হ্যালোজেনকে আমরা X দিয়ে ডিনোট করি, তোমরা সবাই জানো। X মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। অ্যাস্টাটিনটাকে আমরা নিচ্ছি না কারণ ওটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, কেমিস্ট্রি আমরা পরে অনেক 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 পরে পড়বো, রিসার্চের সময় তোমরা তখন পড়বে। তাহলে এই হচ্ছে আমাদের জৈব যৌগ বা জৈব রসায়নের মূল কথা, যে যাদের কেমিস্ট্রি আমরা পড়তে চলেছি। এখন জৈব যৌগ পড়তে গেলে আমরা কোন বিষয়ের ওপর প্রথম নজর দেব না, প্রথম আমরা লিখেছি দেখো জৈব যৌগের উদাহরণ হিসাবে মিথেন আর অ্যাসিটিক অ্যাসিড দুটো নাম লিখেছি। মিথেনের নাম নয় সংকেত লিখেছি, মিথেনের সঙ্গে CH4, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে CH3COOH। এখন এরা কি ধরনের যৌগ, দেখো তোমরা আগে পড়েছো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে জৈব দুরকম হয়, মানে দুরকম বন্ডিংয়ে থাকে। কি কি? একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তা জৈব যৌগগুলো কিন্তু সবটাই কি বন্ধন, সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধন হওয়ার জন্য জৈব যৌগগুলো কি হয় না উদ্বায়ী হয় বেশি, অনেক জৈব যৌগ উদ্বায়ী হয় এবং খুব সহজ, তাদের যে বয়লিং পয়েন্ট সেটা খুব কম হয়। এগুলো তোমরা ক্লাস 10-এও পড়েছো। এসব নিয়ে আমরা ডিটেলসে যাব না, আমরা সরাসরি চলে আসছি জৈব যৌগ তথা পরপর আমরা আসব তাদের যে গঠন কিভাবে হয়, কেন হয়, সেগুলোতে আমরা আসছি। দেখো তাহলে জৈব যৌগের সংখ্যা 20 লক্ষ বা তার বেশি হওয়ার কারণ কি? তার একটা অন্যতম কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা কি সেটা বোঝানোর জন্য আমরা দেখো করেছি কার্বনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। ভূমিস্তরে মানে ভূমিস্তর মানে যখন কোনো শক্তি প্রয়োগ করা হয়নি সেই অবস্থায় বাইরের কক্ষপথ এই দুটো 2s 2p অরবিটাল নিয়ে বাইরের কক্ষপথ, 2s এ দুটো ইলেকট্রন আছে, 2p-তে দুটো ইলেকট্রন আছে। আর উত্তেজিত অবস্থায় দেখো কি করা হয়েছে, 2s থেকে একটা ইলেকট্রন চলে গেছে 2p-তে, গিয়ে 2p-তেও 3টে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাইরের কক্ষে কার্বনের উত্তেজিত অবস্থায় সর্বোচ্চ 4টে ইলেকট্রন থাকতে পারে। এখন বন্ধন গঠন করার জন্য কি দরকার, দুটো ইলেকট্রন দরকার। দুটো ইলেকট্রনের মধ্যে কার্বনের সঙ্গে বন্ড হবে, তাহলে কার্বন 4টে ইলেকট্রন দিতে পারছে, তাহলে 4টে বন্ড ম্যাক্সিমাম হতে পারে, মানে কার্বন একটা দেবে আর একটা পরমাণু আর একটা দেবে। এখন কার্বন
এমন একটা মৌল যার তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি, আকার মাঝামাঝি, মানে অন্যদের সঙ্গে তুলনা করলে, তাই কার্বন কি করতে পারে, আর একটা কার্বনের সঙ্গে খুব সহজেই বন্ডিং করতে পারে, যেটা না অন্য মৌলের ক্ষেত্রে খুব সমস্যাজনক। একমাত্র সালফার কিছুটা করতে পারে, ফসফরাসও একটু আধটু পারে, কার্বনের মতো কিন্তু কেউ পারে না। তাই কার্বন কি করতে পারে, আর একটা কার্বনের সঙ্গে খুব সহজেই এইভাবে করে বন্ড করতে পারে, এইভাবে করে বন্ড। বলে স্যার শেষ করছেন না তো? শেষই তো হবে না, এ তো স্যার দিল্লি চলে যাবে। হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো কার্বন পরপর পরপর এরকম স্ট্রেট বন্ধন করতে পারে, ব্রাঞ্চিং হতে পারে, এরকম চলে আসতে পারে, এরকম আসতে পারে, এখানে যেতে পারে, এখানে আসতে পারে, সবই করা সম্ভব। তার কারণ কার্বনের কি না, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি অন্য মৌলের তুলনায়, এবং আকারটাও কিন্তু মাঝামাঝি। এবং বাইরের কক্ষপথে যেহেতু 4টে ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা, সমযোজ্যতা, কার্বন যে যৌগ তৈরি করে প্রথমেই বলেছি সমযোজী যৌগ, তাহলে কার্বনের সমযোজ্যতা কত না হচ্ছে 4, অর্থাৎ কার্বনের সমযোজ্যতা যদি না মান আমরা বলি কত হবে না 4 হবে, 4। তাহলে বুঝলে যে কার্বন কেমিস্ট্রি বা জৈব যৌগ সংখ্যা কেন 20 লক্ষ বা তার বেশি হচ্ছে। আর একটাও কারণ আছে, কিছুটা আমরা ওটাও বলতে পারি, যে সমাবয়তা বা আইসোমারিজম কার্বন কেমিস্ট্রিতে মানে জৈব রসায়নে দেখা যায়। অনেক ধরনের আইসোমারিজম আসবে, এগুলো আমরা যেমন ধরো স্ট্রাকচারাল আইসোমারিজম, তারপরে তোমার আসবে কিভাবে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, এরকম আমরা আইসোমারিজম যখন পড়বো বা সমবায়তা পড়বো তখন আমরা ডিটেলসে আসবো। তাহলে দুটো কারণ আমরা বলতে পারি, এক হচ্ছে সমবায়তা আর এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, যার ফলে কার্বন জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি, এবং এটা কিন্তু বাড়তেই চলেছে। তাহলে আমরা আসি কার্বন যৌগ কিভাবে তৈরি হয়। কার্বন যৌগ তৈরির দুটো আমাদের কাছে পথ নির্দেশ করেছে। প্রথমত একটা হচ্ছে লুইস গঠন, আর একটা হচ্ছে হাইব্রিডাইজেশন। লুইস গঠনটা খুবই সোজা। যেমন ধরো কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আমরা পেয়েছি, 4টে। আমরা দেখো একটা কার্বন নিলাম, 4টে ডট দিলাম, এই 4টে ডট মানে কিন্তু 4টে ইলেকট্রন। এবার হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে বলো, একটা। তাহলে হাইড্রোজেন আমরা নিলাম, এখানটায় হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, এই একটা ডট দিলাম। এই ডটটা আমি এক কাজ করি, এই ডটটা কালো দিয়ে দিই, কালো দিয়ে দিলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। এইটা হচ্ছে হাইড্রোজেনের ডট। দেখো ইলেকট্রন হাইড্রোজেন থেকে আসুক আর কার্বন থেকে আসুক, দেখতে কিন্তু একই, সাইজ একই, ওজন একই, মানে ভর একই, চরিত্রও একই। এই দুটো দিয়ে বন্ধন হয়ে গেল। সেরকম ধরো এখানে একটা হাইড্রোজেন দিলে এখান দিয়ে একটা বন্ধন হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন আসলো, এখান দিয়ে বন্ধন হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, বন্ধন হয়ে গেল। তাহলে এই যে আমরা যৌগটা তৈরি করে ফেললাম, এই যৌগটা কি যৌগ হলো বলো, কি যৌগ হলো? দেখতেই পাচ্ছ, মিথেন বা CH4 যৌগ কিন্তু আমরা তৈরি করে ফেললাম অ্যাকর্ডিং টু লুইস ডট গঠন। লুইস ডট গঠন তোমরা আগেও পড়েছো, ক্লাস 10-এ পড়েছো। আমরা ডিটেলসে চলে আসছি এবার কিসে না হাইব্রিডাইজেশন বা সংকরায়ন তত্ত্বে। সংকরায়ন তত্ত্ব দিয়ে আমরা প্রথমে প্রাথমিক যে জৈব যৌগগুলো আছে তাদের গঠন জানার চেষ্টা করব, এবং তাদের যে স্ট্রাকচার হয় এবং তাদের বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ কীরকম হয় সেগুলো কিন্তু আমরা ব্যাখ্যার মধ্যে আসব। প্রথম আমরা সংকরায়ন তত্ত্ব যে যৌগটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে মিথেন। মিথেনে যে সংকেত সেটা হচ্ছে CH4। গঠনটা কেমন হবে সেটা দেখার জন্য দেখো বন্ডিংগুলো কেমন হবে। মিথেনে কি কি পরমাণু আছে? কার্বন একটা আছে, হাইড্রোজেন 4টে আছে। তা একটা কার্বন যে পরমাণুটা সংখ্যায় কম থাকে সেটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু ধরি। সেই কেন্দ্রীয় পরমাণু কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা এখানে করে দেখিয়েছি, ভূমিস্তরে করেছি, উত্তেজিত অবস্থাতেও করেছি। দেখছি যে 4টে ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন আমরা পেয়েছি, মানে একক ইলেকট্রনের জোড়া অবস্থায় নেই, সিঙ্গেল আছে, নিঃসঙ্গ অবস্থায় আছে, মানে জোড়া হতে চাই।
এবার হাইড্রোজেন আছে 4টে, তাহলে উত্তেজিত অবস্থায় যে ইলেকট্রন বিন্যাস আমরা পেয়েছি তার সঙ্গে 4টে হাইড্রোজেন, এরাও দেখো এইগুলো আমরা হাইড্রোজেন থেকে প্রাপ্ত ইলেকট্রনগুলোকে আমরা এরকম ডট করে দেখাচ্ছি, ঠিক আছে? 4টে হাইড্রোজেন 4টে ইলেকট্রন দিল, তাহলে এটা হচ্ছে 2s, এটা 2p, এটা 2s, এটা 2p। সংকরায়ন তাহলে হলো কোথা থেকে না, এই 2s থেকে 2p পর্যন্ত। তুমি 2s 3s 4s এগুলো ভুলে যাও, শুধু s আর p এটা ভাবো। তাহলে এসে কটা অরবিটাল সংকরায়ন হলো? একটা। তাহলে সংকরায়নটা কি হচ্ছে দেখো, s1। পিতে কটা অরবিটাল হয়েছে? পিতে 3টে অরবিটাল, জানো নিশ্চয়ই সবাই, px py অ্যান্ড pz। প্রথমটা px py pz। পিতে কটা হয়েছে? 3টে, তাহলে s1 p3 সংকরায়ন। খুবই সোজা, সোজা তো? আচ্ছা, S1 এটাকে আমরা লিখি না, ঠিক আছে? 1টাকে লেখা হয় না, শুধু লেখা হয় sp3 সংকরায়ন, বা ইংরেজিটা লিখছি হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। এখন sp3 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে আকারটা কেমন হয়? প্রথম যে আকারটা দিয়েছিল কেকুলে, একটা ভুল ছিল, বলেছিল এটা 2 ডাইমেনশনাল আকার, মানে এরকম করে মিথেনটাকে আঁকা হয়েছিল। এরকম যদি একটা ব্ল্যাকবোর্ডে মিথেনকে বন্ড দিয়ে আঁকা হয় তাহলে কোণগুলো কত দাঁড়াবে? টোটাল কোণটা 360, 360কে 4 দিয়ে গুণ করলে 90 ডিগ্রি করে দাঁড়ায়, তাই তো? 90 ডিগ্রি। কিন্তু HCH এই কোণটার মান কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে এই যে কথাটা ভুল আছে, ভুল। তাই গঠনটা কেমন? এর গঠনটা হচ্ছে চতুস্তলকীয় গঠন। চতুস্তলক কিভাবে আঁকে? তাহলে এটা আমাদের ভুল। চতুস্তলক কী করে আঁকে দেখো, কার্বন থাকলো, ঠিক আছে? চতুস্তলক আঁকাটা আমি তোমাদের খুব সুন্দর রেখা শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম দিকে কার্বন টার্বন দেবে না, প্রথমে একটা বিষম বাহু ত্রিভুজ আঁকবে। বিষম বাহু ত্রিভুজ আঁকলে বিষমবাহু ত্রিভুজে ঠিক মোটামুটি একটা সেন্টার পজিশন করে নাও। সেন্টার পজিশনে তুমি কেন্দ্রীয় পরমাণু কার্বনটাকে দিয়ে দাও, দিলে। আচ্ছা, এবার এই যে উপরেরটা আছে এখান থেকে তুমি একটা লম্ব টানো। লম্বটা যতটা হবে এই দৈর্ঘ্যটা যতটা তার অর্ধেক করবে মোটামুটি চোখের আন্দাজে, দিয়ে এখান থেকে জোরে দিলে, এখান থেকে জুড়ে দিলে, হলো। এইবার কি করলে, হাইড্রোজেনগুলোকে তুমি এখানে দিয়ে দিলে, এখানে দিয়ে দিলে, এখানে দিয়ে দিলে, এখানে দিয়ে দিলে। এইটা হলো চতুস্তলকীয় গঠন বা তোমার টেট্রাহেড্রাল মডেল। টেট্রাহেড্রাল মডেলটা কীরকম দেখো, আমি তোমায় দেখাচ্ছি। আমার যে দুটো আঙুল, এই আঙুল দুটো একটা তলে থাকবে, আর একটা ধরো এইটা একটা তলে থাকবে, আর ওপরে একটা তলে থাকবে। তবে সব 90 ডিগ্রি না, কিন্তু সব কোণগুলোর মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। আর যেটার সঙ্গে সবগুলো জুড়ে আছে সেটার মাঝে কী আছে? কার্বন আছে, ঠিক আছে? এই তাহলে আমরা এই কোণগুলোর মান পেয়ে গেলাম 109 ডিগ্রি 28 মিনিট। এই যে টেট্রাহেড্রাল বা চতুস্তলকটাতে কি আছে? 4টেই কিন্তু, মানে চতুস্তলকের 4টে কর্নারে 4টে হাইড্রোজেন আছে। তাই এই চতুস্তলককে আমরা বলতে পারি কি না, সুষম চতুস্তলক। কিন্তু এটা যদি ধরো এটা হতো CHCl3, তাহলে কার্বন আর একটা জায়গায় হাইড্রোজেন থাকতো, 3টে জায়গায় ক্লোরিন থাকতো, তাহলে সেটা কিন্তু সুষম চতুস্তলক হতো না। সেক্ষেত্রে এই যে কোণের মানটা 109 ডিগ্রি 28 মিনিট, সেটা কিন্তু সবারই ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট হতো না, একটু কম বেশি হতো। সেগুলো কিন্তু অন্য বিষয়, আমরা সেটা পরে আসবো। তাহলে আমাদের sp3 সংকরায়ন বা sp3 হাইব্রিডাইজেশন কমপ্লিট হলো। এবার আসছি আমরা
sp2 সংকরায়ন কিভাবে হয় সে ব্যাপারে। দেখো আমরা যৌগ নিয়েছি C2H4, C2H4 মানে ইথিলিন যৌগটাকে আমরা নিয়েছি। এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, বলেছে দুটো কার্বন আছে, আপনি কোনটা কার্বনটাকে নিলেন? দেখো দুটো কার্বনের মধ্যে একটাকে নিয়ে আমরা কাজ করব, আর একটা একই রকমভাবে কাজ হবে। তার মানে দুটো কার্বনের জন্য 4টে হাইড্রোজেন, একটা কার্বনের জন্য 2টো হাইড্রোজেন। দেখো এই হিসেবটা হচ্ছে কটা আমার সিঙ্গেল ইলেকট্রন লাগবে, মানে এই যে কার্বনটাকে আমি উত্তেজিত অবস্থায় নিয়ে আসবো কি আসবো না সেই ব্যাখ্যার জন্য আমাকে ব্যাপারটা বলতে হলো। তাহলে দুটো কার্বনের জন্য 4টে হাইড্রোজেন, একটা কার্বনের জন্য 2টো হাইড্রোজেন, তাহলে দুটো আমার সিঙ্গেল ইলেকট্রন লাগছে। আর কার্বন আছে, কার্বন কার্বন বন্ডের জন্য একটা ইলেকট্রন লাগবে, তাহলে মোট 3টে ইলেকট্রন আমার লাগছেই লাগবে। কিন্তু ভূমিস্তরে আমার 2টো ইলেকট্রন আছে, তাহলে আমাকে উত্তেজিত করতেই হচ্ছে, কিছু করার নেই, উত্তেজিত করা হয়েছে। করার পরে আমরা তাহলে যে সংকরায়নটা হবে সেই সংকরায়নটা কিভাবে করব না, দেখো প্রথম যে ইলেকট্রনটা আসলো সেটা ধরো কার্বন থেকে আসলো, একই কালি দিয়ে আমরা ডট ডট দিলাম। দ্বিতীয় যে ইলেকট্রন আসবে সেটা হচ্ছে হাইড্রোজেন থেকে আসলো, এটাও হাইড্রোজেন থেকে আসলো, 2টো হাইড্রোজেন লাগবে বলেছি, একটা কার্বন মানে আরেকটা কার্বন, মানে ব্যাপারটা হচ্ছে CH2 এইভাবে আমরা ব্যাপারটাকে ভাবলাম C2H4টাকে। তাহলে কার্বনের সঙ্গে এই কার্বনটা ধরো আমি হাইব্রিডাইজেশন করছি, তাহলে এর সঙ্গে 2টো হাইড্রোজেন আর একটা কার্বন বন্ড আছে, এই বন্ডটা আমরা দেখালাম, আমার হাইব্রিডাইজেশন কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হাইব্রিডাইজেশন কি হলো, এখানেও 2s2p, অর্থাৎ হাইব্রিডাইজেশনটা দাঁড়ালো 2s এ একটা আর এই 2p-তে 2টো। ঠিক দেখো যেভাবে করে আমি দিচ্ছি না, ঠিক সেভাবে করে কিন্তু চালাকি চলবে না কোনো, একদম সোজা। আর এই যে ইলেকট্রনটা লাস্টের, এটা কিন্তু ফাঁকা পড়ে থাকলো, এখানে কি হবে, ইলেকট্রনটা খেলা করবে না, এটা কি করবে, পাই বন্ড তৈরি করবে, ফর্মস পাই বন্ড উইথ কার সঙ্গে, অ্যানাদার কার্বন অ্যাটম। আর একটা যে কার্বন অ্যাটম আছে, কার্বন পরমাণু, এইটার সঙ্গে কিন্তু এ কী করবে না, পাই বন্ড তৈরি করবে। তাহলে সংকরায়নটা আমাদের কি হলো, দেখো এসে একটা, তাহলে 1 আর লিখলাম না, আগে বলেইছি। পিটে কটা, 2টো, তাহলে sp2 সংকরায়ন। ব্যাপারটা খুবই সহজ মনে হলো, আশা করি হলো। sp2 সংকরায়ন যদি হয় তাহলে আকার কি হয়, আকার প্ল্যানার গঠন হয়। প্ল্যানার গঠন বলতে সমতলিক বাংলায়, ঠিক আছে। এই কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে গেল, আর একটা কার্বন, এই কার্বনটাও একই রকমভাবে একই হাইব্রিডেশন দেখাবে, সেম, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্ল্যাকবোর্ডে আঁকা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু কীরকম না, এটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাকবোর্ডে আঁকা হয়েছে, এটা সমতলিক চিত্র, মানে একটা রুটির মধ্যে কার্বন হাইড্রোজেন সবগুলো আমার উপরে রেখে দিতে পারি, এর কোনো জেড অ্যাক্সিসের আমাদের প্রয়োজন নেই। তাহলে এই হয়ে গেল আমাদের sp2 সংকরায়ন। sp2 সংকরায়নের ক্ষেত্রে এই যে কোণগুলো আছে না, এই কোণগুলোর মান কত হবে, মান হওয়া উচিত এই কোণ, দেখো টোটালটা কত টোটালটা 360, 360কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 120। তাহলে এই কোণটার মান হওয়া উচিত 120 ডিগ্রি, সব কোণগুলোরই মান হওয়া উচিত তাহলে 120 ডিগ্রি। তবে আমরা এখানে C2H4 নিয়েছি, কিন্তু এখানে সবসময় যে C2H4 থাকবে তার তো মানে নেই। ধরো CHCl মানে H2Cl2 এরকমও যৌগ তৈরি হতে পারে, তখন কিন্তু এই যে কোণের মানটা একটু ভেরিয়েশন করে, সেগুলো কিন্তু আমরা অন্য সময়তে অন্য কেমিস্ট্রি চ্যাপ্টারে আমরা কিন্তু পড়বো। বন্ডিংয়ের যে চ্যাপ্টার আছে তোমরা হয়তো পড়েওছো অনেকে, আমি আবার আসবো সেই চ্যাপ্টারগুলোতে। তাহলে আমাদের sp2 সংকরায়ন কমপ্লিট হলো। দেখো এবার আমরা চাচ্ছি sp সংকরায়ন কিভাবে হয় সে ব্যাপারে। তার জন্য আমরা নিয়েছি যে যৌগটাকে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন C2H2 মানে CH। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টো কার্বনের জন্য 2টো হাইড্রোজেন, একটা কার্বনের জন্য একটা হাইড্রোজেন, তাহলে একটা বন্ড লাগছে মানে একটা ইলেকট্রন। আর কার্বন কার্বন বন্ধনের জন্য সিঙ্গেল বন্ডের জন্য একটা ইলেকট্রন লাগবে, 2টো ইলেকট্রন লাগবে। তাহলে 2টো ইলেকট্রন তো এখানে ছিল, তাহলে তো কিছু করার দরকার নেই, উত্তেজিত করার দরকার ছিল না। কিন্তু কার্বনের কি আছে, মানে যোজ্যতা কত, 4।
কার্বনের যোজ্যতা 4 হওয়ার কারণে তোমার কিন্তু কার্বন সবসময়তেই যখন যৌগ তৈরি করবে উত্তেজিত অবস্থায় তৈরি করবে, ব্যাস, এর কোনো অন্যথা হবে না। তাহলে উত্তেজিত আমাদের করতেই হচ্ছে, উত্তেজিত করা হয়ে গেছে। তাহলে কার্বন কি করবে, কার্বন কার্বন একটা বন্ড তৈরি হলো, মানে আর একটা কার্বনের সঙ্গে, আর একটা হাইড্রোজেন আছে, মানে এই কার্বনটার সঙ্গে বন্ড তৈরি হলো, আর এই হাইড্রোজেনটার সঙ্গে বন্ড তৈরি হচ্ছে এই কার্বনটা, ঠিক আছে? সেটা ধরো আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই হয়ে গেল। তাহলে আমাদের সংকরায়নটা কি দাঁড়ালো, এসে একটা অরবিটাল সংকরায়িত হলো আর পিতে একটা, তার মানে এসপি সংকরায়ন আমাদের হলো। আর এই যে দুটো ইলেকট্রন থেকে গেল, এসপি হাইব্রিডাইজেশন বা এসপি সংকরায়ন, তাই তো? এসপি সংকরায়ন হলে এই দুটো ইলেকট্রন তাহলে কি করবে, একই রকম ফর্মস পাই বন্ড, কার সঙ্গে, ফর্মস পাই বন্ড উইথ অ্যানাদার কার্বন অ্যাটম, অন্য কার্বন পরমাণু যেটা আছে এই যে এটা, এর সঙ্গে কি করবে না তোমার দুটো পাই বন্ধন গঠন করবে। তার আগে গঠন করে দেখি কি হচ্ছে, দাঁড়াচ্ছে এই সিঙ্গেল বন্ড হলো, এই ধরো দুটো পাই বন্ড হয়ে গেল কার্বনের সঙ্গে হলো, আর একটা হাইড্রোজেন, এই কার্বনটা সেমভাবে করবে। এই গঠনটা কি দাঁড়ালো দেখে কি মনে হচ্ছে, একটা লাইন হয়েছে, লাইন, সরল রেখা। অর্থাৎ এসপি হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে আকার কেমন দাঁড়ালো, আকার কেমন দাঁড়ালো না সরল রৈখিক। আর একটা সরলরেখা কোথায় থাকে, সরলরেখা কোথায় থাকে, সমতলে থাকে তো, সরলরেখা তুমি যেখানে নেবে সেটাই সমতল হয়ে গেল। অর্থাৎ সমতলিক তো বটেই, এটা হচ্ছে সরলরৈখিক এক ধরনের গঠন। বন্ড অ্যাঙ্গেল কত হবে তুমি বলো, টোটাল 160, এই 360, তাহলে 2 দিয়ে ভাগ করলে 180, তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এই হলো। এবার আমাদের 3টে পরমাণু হয়ে গেল, sp3, sp2, sp সংকরায়ন, ঠিক আছে? কার্বনের এই 3টে সংকরণের পরে মনে প্রশ্ন আসতে পারে যে এই যে কার্বন কার্বন এক বন্ধন দেখলাম sp3-র ক্ষেত্রে, কার্বন কার্বন দ্বিবন্ধন দেখলাম sp2-র ক্ষেত্রে, কার্বন কার্বন ত্রিবন্ধন 3টে বন্ধন আছে দেখলাম sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা বড় বা কোনটা ছোট, নাকি সবগুলোই সমান, এই একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে চলে আসে। এই প্রশ্নেরও অবসান এক্ষুনি ঘটে যাবে। দেখো sp3 সংকরায়ন যখন করছো তুমি, সেক্ষেত্রে দেখো sp3 সংকরণের ক্ষেত্রে এস চরিত্রের মান কত, এস চরিত্র আসছি, দেখো ব্যাপারটা খুব সোজা, sp3, এসে একটা অরবিটাল, পিতে 3টে অরবিটাল, মোট কটা, 4টে, 3 আর 1 4 হলো, টোটাল 100%, 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 25, এস তো 25ই আছে, তাহলে এস চরিত্র কত হলো 25%। ওকে, sp2 সংকরায়ন ক্ষেত্রে কটা অরবিটাল আছে, 3টে, 3 দিয়ে 100কে ভাগ করো কত হবে 33.33333 শেষই হবে না, তাহলে আমরা ধরে নিলাম 33.3% হচ্ছে এস অরবিটাল, কারণ এস তো একটা আছে, পি হলে 66.6 হতো। sp সংকরায়ন যখন হবে তার ক্ষেত্রে কী হবে, দেখো দুটো এস একটা পি একটা, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে 100কে 50, তাহলে 50%। তা আমরা দেখতে পাচ্ছি sp সংকরায়নের ক্ষেত্রে এস চরিত্রের মানটা সবচেয়ে বেশি বা 50%। এই বেশি এস চরিত্র যত বেশি হবে তার কি হবে, বন্ধন যে দৈর্ঘ্য সেটা কিন্তু কম হবে। কেন বলো তো, দেখো একটা পরমাণুর মধ্যে এস অরবিটালটা সবচেয়ে কাছে থাকে নিউক্লিয়াসের, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। আর তোমরা ছোটোবেলায় পড়েছো 7-8 থেকে পড়া শুরু করেছো। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে কে, ইলেকট্রন ঘোরে। প্রথম কোন অরবিটাল থাকে, এস অরবিটাল, তাহলে এস অরবিটালটা কোথায় থাকে, নিউক্লিয়াসের কাছে থাকে। যে কাছে থাকবে নিউক্লিয়াস দ্বারা সেটা আকর্ষিত হওয়ার যে সম্ভাবনা সেটা বেশি থাকবে, তো 100 বার বেশি থাকবে। বেশি থাকার কারণে কি হবে
না বন্ড অ্যাঙ্গেল, বন্ড যে অ্যাঙ্গেল বলছি, বন্ড লেন্থটা বা বন্ধন দৈর্ঘ্যটা ছোট হবে। তাহলে sp সংকরায়নের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। তার মানে কার্বন কার্বন ত্রিবন্ধন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। আর কার্বন কার্বন এক বন্ধন যেখানে 25% স্থিরত্ব, সেক্ষেত্রে কি হবে, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হবে। ক্লিয়ার? ক্লিয়ার না হওয়ার কিছুই নেই, একদম ইজি ব্যাপার। তাহলে এখান থেকেই আমরা বুঝে যাচ্ছি কোন বন্ধন দৈর্ঘ্য, মানে কার্বন কার্বন কোন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে, কোনটা সবচেয়ে ছোট হবে। তাহলে আমাদের জৈব যৌগ তৈরি হয়ে গেছে, মানে sp3 sp2 sp সংকরায়ন দিয়ে জৈব যৌগ আমরা তৈরি করে ফেলেছি। জৈব যৌগ তৈরি করে বাড়িতে দেখাবো কি করে, মানে সবার সামনে প্রকাশ করব কি করে, প্রকাশ করা বা হচ্ছে ফর্মুলা কি করে লিখব, কি কি ধরনের ফর্মুলা হয়। প্রথম যে ফর্মুলা লেখা হয় সেটা হচ্ছে ইলেকট্রন ডট গঠন দিয়ে, যেমন যাকে বলা হয় অর্থাৎ ইলেকট্রন ডট গঠন। ঠিক আছে, প্রথম যে ফর্মুলা লেখা হয় সেটা হচ্ছে ইলেকট্রন ডট গঠন। কীরকম সেটা, ইলেকট্রন ডট গঠন। দেখো মিথেনের ক্ষেত্রে আমরা আসছি, মিথেনের ক্ষেত্রে এই বলছে বারবার আপনি মিথেনই লিখছেন, অন্য কিছু কি নেই? ইয়েস আছে। দেখো আমরা মিথানল লিখছি কিভাবে, দেখো CH3OH, ঠিক আছে, সি এই হয়ে গেল মিথানল CH3OH, একে বলে ইলেকট্রন ডট গঠন। এই ইলেকট্রন ডট গঠনও আমরা ক্লাস 10-এ অনেকেই পড়েছি। যে মডার্ন গঠন সেই দিকে আমরা আসছি, সেই গঠনটা হচ্ছে আমাদের ড্যাশ গঠন। ঠিক আছে, ড্যাশ গঠন, ড্যাশ গঠন। ড্যাশ গঠনটা কীরকম, দেখো ড্যাশ গঠনটাতে হচ্ছে বা ড্যাশ সংকেত যেটা আমরা করব সেই সংকেতটা কীরকম না, ধরো এই যে আঁকছি আমরা সি, এই ড্যাশ দিয়ে, ঠিক আছে, বন্ডগুলো দিয়ে আর কি, এই হচ্ছে ড্যাশ গঠন, ড্যাশ দিয়ে দিয়ে এক একটা ড্যাশ মানে একটা বন্ধন। ঠিক আছে, মিথেনের ক্ষেত্রে সেরকম সি এইভাবে, এটা হচ্ছে ড্যাশ ফর্মুলা, ড্যাশ গঠন ফর্মুলা লিখছি। এরপরে যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা কীরকম, যেমন ধরো CH3OH হচ্ছে মিথানল, তো তার মানে এর যে আণবিক সংকেত হচ্ছে CH4O। মিথানলের আণবিক সংকেত, বুঝলে, আণবিক সংকেত হচ্ছে আণবিক সংকেত CH4O, কিন্তু এর যে স্ট্রাকচারাল গঠন যখন আমরা কনডেন্স ফর্মুলা দিয়ে করব সেটা কেমন হবে, সেটা হবে কনডেন্সড, অর্থাৎ কনডেন্স ফর্মুলাতে দেখো কীভাবে হচ্ছে, কনডেন্স ফর্মুলাতে CH3OH, অর্থাৎ এই যে ফর্মুলাটা লেখা হলো এটা কিন্তু দিয়ে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটার বন্ধনটা কীভাবে আছে। বন্ড লাইন ফর্মুলা মানে কিচ্ছু থাকবে না, শুধু হচ্ছে বন্ড থাকবে। দেখো বন্ড লাইন ফর্মুলাটা কেমন, আমি একটুখানি মুছে দিচ্ছি ওপরেরটা। বন্ড 4 নম্বর হচ্ছে বন্ড লাইন ফর্মুলা, বন্ড লাইন মানে বন্ধন রেখা সংকেত। ঠিক আছে, বন্ড লাইন ফর্মুলা ধরো আমরা মিথেনটাকেই নিই, মিথেনের বন্ড লাইন ফর্মুলা মানে একটা ডট। বুঝতে এটা কী করছেন আপনি, ডট দিয়ে একটা যৌগ লিখে দিচ্ছেন। ইয়েস, এই ডট মানে হচ্ছে কার্বন, যতগুলো ডট থাকবে, বা ধরো একটা দাগ দিলাম, এই দাগ,
বলে এটা কি যৌগ স্যার? বলে হ্যাঁ এটা যৌগ। কি যৌগ এটা? এই যে একটা স্ট্রেট লাইন বা সরলরেখার দুটো প্রান্ত আছে, এই দুটো প্রান্ত মানে এখানে দুটো করে কার্বন আছে। কার্বন, তাহলে আমি দেখো আমি তোমার শেখাচ্ছি, এটা মানে তাই, এটার মানে তো আমার দুটো কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, ঠিক আছে? মাঝে এই বন্ড, এটা তো অবশ্যই বন্ধন। আর কার্বনের যোজ্যতা কত হয়? 4 হয়, তাই তো? তাহলে বাদ বাকি এখানে আরও 3টে লাগবে, 3টে তোমাকে হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে একই হবে। এটার ক্ষেত্রে দেখো কোনো বন্ধনই নেই, তার 4টে হাইড্রোজেন যোগ করতে হবে। ডট মানে কার্বন, কার্বন এই হয়ে গেল। তোমরা স্যার এটা স্যার কী করে রাখবো? এইটা মিথানল স্যার কী করে রাখবো? দেখো মিথানলটা আমরা এরকমভাবে আঁকতে হবে। কার্বন থাকলে তার সঙ্গে কিন্তু আমরা কি দেব না, এইচ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু অক্সিজেন আছে এর সঙ্গে তোমাকে এইচটা কিন্তু লাগিয়ে দিতে হবে। আর এখানে একটা দেখো এন্ড পয়েন্ট আছে, এখানে কিন্তু অক্সিজেন আছেই, তাহলে এখানে কার্বন থাকবে না, তাহলে এখানে কি হবে? কার্বন, এই এইচ 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 হলো, তাহলে CH2OH হয়ে গেল। ক্লিয়ার? আর এটা দেখাচ্ছি, দেখো বলো দেখি এটা কি? খুবই সোজা স্যার, এখানে একটা কার্বন দিয়ে দেন, দিলাম। এখানে একটা স্যার কার্বন দিয়ে দেন, দিলাম। এখানে একটা স্যার কার্বন দিয়ে দেন, দিলাম। এখানে একটা স্যার কার্বন দিয়ে দেন, দিলাম। এখানে একটা কার্বন দিলাম, দিলাম। এবার দেখো এই যে কার্বনটা, এই কার্বনটা মাঝের যে কার্বনটা, এই কার্বনটাতে কিন্তু 1 2 3 4 4টে বন্ধন হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন আর লাগবে না। এখানে দুটো কার্বন, দুটো বন্ধন হয়েছে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন লাগবে। আমি এইভাবে বন্ধন দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা বন্ধন হয়েছে, তার মানে 3টে হাইড্রোজেন লাগবে, 3H, 3টে বন্ধন লাগবে। এখানে এই কার্বনটা কটা হয়েছে? দুটো বন্ধন হয়েছে, 1 and 2, তাহলে দুটো হাইড্রোজেন লাগবে, তাহলে CH2 হবে। এই কার্বনটা সেম, দুটো বন্ধন হয়েছে, তাহলে CH2 হবে। এবার এই কার্বনটা কটা হয়েছে? দেখো একটা বন্ধন হয়েছে মাত্র, তার মানে 3টে হাইড্রোজেন লাগবে, তাহলে CH3 হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমরা কিন্তু আসবো পরবর্তী, যেরকম তোমাদের সিলেবাসে আছে অর্গানিকের সেরকমভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। এর পরের কাজ হচ্ছে চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নেওয়া যদি ভালো লাগে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি পরবর্তী যে কোনো ভিডিও যখনই দেবো তখন যেন তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও। ওকে, তাহলে পরের দিন দেখা হবে। ভালো থেকো, গুড বাই।